Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর মধুমিতা আচার্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ল, তেজপুর ইউনিভার্সিটি। আমাদের এই লেকচার সিরিজ, যেটার মধ্যে আমরা ভারতীয় চুক্তি আইন নিয়ে ডিসকাস করছি, প্রথম সিরিজ লেকচারের মধ্যে আমরা ইন্ট্রোডাকশন অফ কন্ট্রাক্ট দেখলাম, কিভাবে আইন কাকে বলে, আইনের উদ্দেশ্যটা কি, চুক্তি আইন কাকে বলে, বিভিন্ন রকমের প্রকারের আইন কী হয়, আইনের কি গুরুত্বপূর্ণ থাকছে। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড অফ কন্ট্রাক্টটাও দেখলাম। এখন আমরা একটা জিনিস তো বুঝতেই পারছি যে চুক্তি এমন একটি বিষয় যেটি আমাদের সমাজের মধ্যে একদম ডে টু ডে লাইফের মধ্যে প্রতিদিন আমরা ইউজ করছি। আমরা অনেক সময় না জানতেও চুক্তিতে ঢুকে পড়ছি, চুক্তি হচ্ছে আমাদের মধ্যে, আর আমরা চুক্তি ফুলফিলও করছি। জানা যায় তখন যখন আমরা চুক্তি কোনো একটা কারণের মধ্যে ফুলফিল করতে পারি না, আরেকটি মানুষ যখন কোর্টে মামলা করে দেয় তখনই আমরা বুঝতে পারি যে চুক্তি আমরা ফুলফিল করিনি। আমি কেন বললাম যে চুক্তি আমরা ডে টু ডে লাইফে করেই থাকি? আমরা যখন বাজারে যাই, কোনো একটা জিনিস কিনি বা কোনো একটা জিনিস যদি আমরা বেচি, যে যদি আমরা বার্টার সিস্টেমের কথা বলি, যেটা হিস্টোরিক টাইমসেও আমরা দেখলাম যে সেটা হচ্ছিল প্রথম চুক্তির একটি গঠন করার রাস্তা, যে আমার কাছে একটা জিনিস আছে, তোমার কাছে একটা জিনিস আছে, তো আমরা এক্সচেঞ্জ অফ ইচ আদার জিনিসটা দিয়ে দিলাম। তো আমরা বুঝতে পারছি যে চুক্তি একটি খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে সোসাইটির মধ্যে সবসময় ছিল, আর আমরা আমাদের কমার্শিয়াল ট্রানজ্যাকশনের জন্য চুক্তিতে সবসময় প্রবেশ করে থাকি। এই লেকচারের মধ্যে, যেটা হলো লেকচার নাম্বার 2, আমরা এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্টটা শুরু করছি। এখন এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্টে বিভিন্ন জিনিস আছে, কয়েকটা বিষয় আমরা এখানের মধ্যে ডিসকাস করব। পরবর্তী যেগুলি আমাদের এসেনশিয়াল এলিমেন্টস থাকবে, আমাদের সাবসিকুয়েন্ট লেকচার্সের মধ্যে আমরা ওইগুলিকে ডিসকাস করব। আসলে আমরা দেখে নিই এখন এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট কী। আমরা লাস্ট স্লাইড অফ দ্য ফার্স্ট লেকচারের মধ্যে দেখেছিলাম। জাস্ট ফর এ রিক্যাপ, দিজ আর দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট। এখন আমরা একটা জিনিস তো বুঝতে পারছি যে কন্ট্রাক্ট হলো গিয়ে এমন একটি এগ্রিমেন্ট যেটা এনফোর্সেবল হচ্ছে তখন যখন সেটি আইনি ভ্যালিডিটি পাচ্ছে, বা যখন লফুলি কোনো একটা এগ্রিমেন্টকে এনফোর্স করা হচ্ছে তখনই যেটা চুক্তি বা কন্ট্রাক্টের মধ্যে পরিণত হচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা তখনই সম্ভব যখন এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট থাকবে এটার মধ্যে। এখন এখানের মধ্যে 9টি এসেনশিয়াল এলিমেন্টস আছে, যেগুলি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। প্রথমত থাকছে আপনার প্রস্তাব এবং গ্রহণযোগ্যতা। প্রস্তাব মানে যে কোনো কেউ যখন যে কোনো জিনিস অফার করছে বা প্রস্তাব দিচ্ছে, প্রস্তাব ছাড়া কন্ট্রাক্ট বা চুক্তির গঠন হতে পারে না। প্রস্তাব দেওয়া, শুধু প্রস্তাব দেওয়াটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে যদি সেটা গ্রহণ করা না হয়। তো আমরা বলতে পারি যে for a valid contract, the first focal point is there must be an offer and acceptance. তো প্রস্তাব এবং গ্রহণযোগ্যতাটা খুব প্রয়োজনীয়, সেইভাবে আমরা বলতে পারি। দ্বিতীয় এসেনশিয়াল এলিমেন্ট থাকবে আপনাদের বৈধ বস্তু বা লফুল অবজেক্ট। কন্ট্রাক্ট বা চুক্তি বেআইনি কোনো বিষয়ের জন্য হতে পারে না। সবসময় আইন দিকে যে কোনো বস্তু যেটা অ্যালাউড বা আইনিভাবে যেটা ভ্যালিড, বা সমাজ আমাদেরকে যেগুলি করতে আমাদেরকে পারমিশন দিয়েছে চুক্তির মাধ্যমে, সেটাই চুক্তিতে আমরা কন্ট্রাক্টে করতে পারি। এক্সাম্পলের জন্য, আজকে এ যদি বিকে বোমা সাপ্লাই করার জন্য একটা চুক্তি করে যে আমি এই জায়গাটা বম ব্লাস্ট করে ফেলবো, তুমি আমাকে ওটার জন্য বোমা দাও, এইরকম চুক্তি কিন্তু আইনের দিকে ভ্যালিড হবে না। সো এইগুলি চুক্তি সবসময় বাতিল হয়ে যাবে, বা ইট উইল বি দ্য এন্ড রেজাল্ট উইল বি ভয়েড। তো আমরা পরবর্তীকালে এইটাও দেখব। সো আমরা দ্বিতীয়টা কি বুঝলাম, যে ভ্যালিড বস্তু থাকা বা লফুল অবজেক্ট থাকা আরেকটা এসেনশিয়াল এলিমেন্টের, মানে কন্ট্রাক্টের একটা এসেনশিয়াল এলিমেন্ট। লফুল অবজেক্ট হলো একটা এসেনশিয়াল এলিমেন্ট ফর এ ভ্যালিড কন্ট্রাক্ট। তৃতীয় নম্বর হলো আপনার এগ্রিমেন্ট হুইচ আর নট ডিক্লেয়ার টু বি ভয়েড। একটা জিনিস আমরা বুঝতেই পারছি যে সব এগ্রিমেন্ট, চুক্তির মধ্যে এগ্রিমেন্ট সবসময় থাকবে। আমি এটা নিয়ে আবার ডিসকাস করব এই প্রেজেন্টেশনের মধ্যে। কিন্তু এখনও যেন আমরা বুঝতে পারি যে যদি চুক্তি আছে মানে এখানে এগ্রিমেন্ট আছেই, মানে
প্রস্তাব দেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে, তার মধ্যে অন্য ফর্ম্যালিটিস বা লিগেল কন্ডিশনস ওয়ার অলসো ফুলফিলড। কিন্তু একটা জিনিস আমরা বলতে পারি যে কিছু কিছু এগ্রিমেন্ট এমন হয়ে যায় যেটি হতে পারে চুক্তিতে পরিণত হবে না, এর জন্য ইট শুড নট বি এক্সপ্রেসলি ডিক্লেয়ার টু বি ভয়েড। ফর এক্সাম্পল, আজকে যদি কোনো চুক্তি বা এগ্রিমেন্ট কোয়ারশন বা জবরদস্তি, কাউকে প্রেশারে রেখে, কারোর উপরে কোনো অপরাধের থ্রেট দিয়ে যদি কোনো সম্মতি নেওয়া হয়, তখন আমরা কি বলতে পারি যে এইরকম চুক্তি ভ্যালিড হবে? এইগুলি চুক্তির এন্ড রেজাল্টটা কোনোদিনই আইনি দিকে ভ্যালিড বা বৈধ হবে না। তার জন্য আমরা বলতে পারি যে দেয়ার আর সাম এগ্রিমেন্টস যেগুলি আইনি দিকে ভ্যালিড কন্ট্রাক্টে কনভার্ট হয় না, এগুলিও ওয়ান অফ দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। মানে কন্ট্রাক্ট বা চুক্তি হওয়ার জন্য ভ্যালিডিটি থাকাটা খুব প্রয়োজনীয়, আর এগ্রিমেন্টটা কোনো দিকে যাতে অন্য কোনো ইনফ্লুয়েন্সের মধ্যে না করা হয় সেটাও প্রয়োজনীয়। নেক্সট আমরা বলতে পারি আইনি সম্পর্ক স্থাপন করাটাও একটি এসেনশিয়াল এলিমেন্ট, দ্যাট ইজ ইন্টেনশন টু ক্রিয়েট আ লিগাল রিলেশনশিপ। এখন এটা বলতে আমরা কী বুঝি? যখনই কোনো চুক্তি করা হয় তখন আমাদের এটা এনশোর করতে হবে যে এই চুক্তিটা করার মূল উদ্দেশ্যটা একটি আইনি সম্পর্ক গঠন করা ছিল। ফর এক্সাম্পল, স্বামী স্ত্রীর মধ্যে আইনি দিকে কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়। আপনারা অনেক সময় জেনে থাকেন, যেমন ডক্টরের কাছে বা অ্যাডভোকেটের কাছে অনেক সময় আমরা কি হয়, আমরা যখন যাই নিজের কোনো কেস ডিসকাস করি যদি কোনো লয়ারের সাথে, যে আজকে ফর এক্সাম্পল আমি কোনো একটা অপরাধ করে ফেললাম, তারপরে আমার ডিফেন্সের জন্য আমি কোনো লয়ারের সাথে কথা বললাম, ওর কাছে তো আমার স্পষ্টভাবে সত্যি কথা বলতে হবে। আজকে আফটার হি অর শি উইল লিসেন টু দ্য স্টোরি, সে কি কোর্টে গিয়ে আমার স্টোরিটা বলে দিতে পারে? আইনি দিকে কিন্তু এখানের মধ্যে একটি কনস্ট্রেন্ট থাকছে। এইসব কমিউনিকেশনকে আমরা এভিডেন্স লতে পড়ে থাকি, যে এইটাকে আমরা প্রিভিলেজ কমিউনিকেশন বলি। মানে কি, কোনো মতে আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা একটা প্রিভিলেজ সম্পর্ক, তার জন্য আমাদের একজন আরেকজনের এগেনস্টে যাওয়াটা আইনি দিকে অ্যাডমিসেবল না। তদ্রূপ স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো চুক্তি হয় সেটা কিন্তু লিগ্যাল রিলেশনশিপের জন্য হতেই পারে না। এটা নিয়ে আমরা কিছু কেসেস ডিসকাস করব, ইলাস্ট্রেশন ডিসকাস করব টু আন্ডারস্ট্যান্ড ইট মোর ক্লিয়ারলি। বাট একটা জিনিস তো বুঝতে পারছি যে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ ইজ ওয়ান অফ দ্য প্রাইম রিকুইজিট ফর আ ভ্যালিড কন্ট্রাক্ট। নেক্সট থাকছে আপনার স্বাধীন সম্মতি। স্বাধীন সম্মতি বলতে আমরা কী বুঝি? আমি একটু আগে যে বললাম যে কোনো ব্যক্তি যখন চুক্তিতে ঢুকে বা সে যখন সম্মতি দেয় নিজে যে হ্যাঁ আমি তোমার সাথে চুক্তি করব, বাট সেই সম্মতিটা যদি কোনো একটা অন্য ফ্যাক্টরে ইনফ্লুয়েন্স হয়ে যায়, যেমন তাকে যদি কোনোভাবে চাপ সৃষ্টি করা হয়, প্রেশার ক্রিয়েট করা হয়, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, ভুল ভিত্তিতে সে যদি নিজের সম্মতিটা দেয়, তখন আমরা এইসব ক্ষেত্রে বলতে পারি যে এরকম কন্ট্রাক্ট ভ্যালিড হবে না, বিকজ কনসেন্টটাই ফ্রি কনসেন্ট নয়, সম্মতিটা স্বাধীন সম্মতি না। তার জন্য আমরা বলতে পারি যে এই স্বাধীন সম্মতিও একটি এসেনশিয়াল এলিমেন্ট ফর এ ভ্যালিড কন্ট্রাক্ট। নেক্সট আপনার থাকছে ক্যাপাসিটি অফ পার্টিস। তো আমরা এইটাও ডিসকাস করব পরবর্তীতে যে কম্পিটেন্সি অফ পার্টিস কীভাবে এটা ইম্পর্টেন্ট। এখন একটা জিনিস আমরা বুঝতে পারছি যে চুক্তি করার জন্য আইনি ভ্যালিডিটির প্রয়োজনীয়তা আছে। এখন আইন কোন সময় একজনকে ক্যাপেবল বলবে? যখন ফার্স্ট অফ অল তার লিগ্যাল এজ বা অপচার্য বয়সটা হয়ে যাবে। এখন আমরা এজ বলতে কি বুঝাই? ইন্ডিয়ান মেজরিটি অ্যাক্টের মধ্যে একদম ডেফিনিশন দেওয়া আছে যে কাকে আমরা মেজর বা মাইনর বলি। এখন একটি মাইনর যে 18 হচ্ছে কম যার বয়স, সে কিন্তু চুক্তিতে ঢুকতে পারে না। তাই আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি যার বয়স 18 হচ্ছে কম, সে কিন্তু চুক্তিতে ঢোকার জন্য ইনএলিজিবল। এর জন্য কন্ট্রাক্ট উইচ আর এন্টার্ড বাই এ মাইনর ইজ ভয়েড অ্যাব ইনিশিও। শুরু থেকেই এরকম কন্ট্রাক্ট ভয়েড হয়ে যাবে। তো কম্পিটেন্সির মধ্যে আমরা কি বুঝলাম? একটা জিনিস হলো যে একটা মানুষের 18 চেয়ে বেশি বয়স হতে হবে। দ্বিতীয়ত কম্পিটেন্সির মধ্যে ইভেন সাউন্ডনেস অফ মাইন্ড এসে যাচ্ছে। সুস্থ মানুষ বা মানসিক সুস্থতা থাকা খুব প্রয়োজনীয় একটি চুক্তি করার জন্য। আচ্ছা, যখন চুক্তি করছে একজন ব্যক্তি, তার কন্ডিশন কেমন আছে, যে মানসিকভাবে সে বুঝতে পারছে কিনা যে আমার চুক্তিটা করা ইম্প্যাক্টটা কী হবে, এই জিনিসটা যদি না থাকে তখন আমরা বলবো যে এইরকম চুক্তি ইনভ্যালিড চুক্তি বা ভয়েড চুক্তি হয়ে যাবে। সো কম্পিটেন্সের মধ্যে দুইটা বিষয় আমরা ডিসকাস করব পরবর্তীতে। প্রথম হলো গিয়ে এজ, দ্যাট ইজ মাইনরিটি। সেকেন্ড হলো গিয়ে আনসাউন্ডনেস অফ মাইন্ড। যদি কেউ অসুস্থ থাকে মানসিকভাবে, তো সে কিন্তু ইনকম্পিটেন্ট টু এন্টার ইনটু আ কন্ট্রাক্ট। নেক্সট আমাদের থাকবে আপনার পসিবিলিটি অফ পারফরমেন্স দেখতে। অনেক সময় কি হয়ে যায়, বিভিন্ন কারণে
চুক্তি ফুলফিল করাটা আর পসিবল থাকে না। যেমন যে বিষয়ের জন্য চুক্তি করা হলো সেইটি যদি অসম্ভব হয়ে যায়, যেটাকে আমরা ইম্পসিবিলিটিও বলে থাকি। এখন ফর এক্সাম্পল যদি এ আর বির মধ্যে একটা চুক্তি হয় যে এ তার মেয়ের বিয়ে দিবে বিয়ের সাথে, বিয়ে এখন ওখানের মধ্যে অনুমতি দিল, ও অ্যাকসেপ্ট করলো যে হ্যাঁ আমি বিয়ে করব। বিয়ের আগে যদি মেয়েটি মরে যায় বা মেয়ের যদি কোনো একটা কারণে ওর ডেথ হয়ে যায়, এইসব কেসের মধ্যে এখন আর কিন্তু এই চুক্তিটার সম্ভবত পসিবল না। তদ্রুপ আমরা জিনিসের ক্ষেত্রে বলতে পারি যে এ যদি বিকে একটি প্রপোজাল বা প্রস্তাব দেয় যে আমার অনেক চাল আছে আমার কাছে, আমি তোমাকে বেচতে চাই, রাত্রেবেলা ওর সব চাল যদি চুরি হয়ে যায়, তো নেক্সট ডে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে লজিক্যালি এখন এটি তো আর সম্ভব না, বিকজ এখন আর চালই নেই, তো এটা অসম্ভব হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইম্পসিবিলিটি সামটাইমস উইল ইম্প্যাক্ট দ্য পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। তো এটিও একটি এসেনশিয়াল এলিমেন্টের অফ কন্ট্রাক্টে পড়ে যাচ্ছে যে আমাদের কন্ট্রাক্ট বা চুক্তিটার করা পসিবল নয়। তারপরে থাকছে বৈধ বিবেচনা। কনসিডারেশন বা বিবেচনা ছাড়া চুক্তি সম্ভব নয়। যে কোনো চুক্তিতে যদি বিবেচনা না থাকে তখন কিন্তু এরকম চুক্তির কোনো ভ্যালিডিটি থাকবে না। বিবেচনাকে সহজভাবে যদি আমরা বুঝতে চাই, কি বুঝবো, যে কোনো মানুষ যখন কোনো একটা মানুষের সাথে একটি চুক্তিতে যাচ্ছে, মানে ও কিছু পাওয়ার আশায় যাচ্ছে। ফর এক্সাম্পল এখন এ যদি বিয়ের সাথে একটি ল্যান্ড এগ্রিমেন্ট করে বা ল্যান্ডের একটি চুক্তি করে যে আমি আমার জায়গা তোমাকে বেচবো, এই জায়গার বিনিময়ে বি তাকে 50 লক্ষ টাকা দেবে। এই 50 লক্ষ টাকা এখানের মধ্যে কনসিডারেশনের কাজ করছে বা বিবেচনার কাজ করছে। তো আমরা বুঝতে পারি বিবেচনাটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চুক্তিকে একটা আইনি শেপ দেওয়ার জন্য, বা আমরা বলতে পারি যে কোনো চুক্তিকে চুক্তি বলার জন্য বিবেচনাটা প্রয়োজনীয়। আমরা পরবর্তীকালে যখন বিবেচনা ডিসকাস করবো তখন বুঝতে পারবো বিবেচনা ছাড়া চুক্তি কিন্তু ভয়েড বা আইনি দিকে এটা বাতিল হয়ে যায়। অফকোর্স কিছু ব্যতিক্রম থাকছে যেটা আমরা ডিসকাস করব। লাস্ট বাট নট দ্য লিস্ট, আইনি ফর্মালিটিস ফুলফিল করাটাও চুক্তির একটি ইম্পর্টেন্ট এলিমেন্ট। আইনি ফর্মালিটিস মানে কি, এখন যদি চুক্তিটি লিখিত হয় তখন রেজিস্ট্রেশন করা, আর যদি মৌখিক হয় তখন উইটনেসদের সামনে যদি ওটাকে গ্রহণ করা, বা অনেক সময় কী হয় যে জাস্ট ফর্মালিটিস আমরা এইভাবে করতে পারি যে যদি কোনো ইনস্ট্যান্ট চুক্তির একটা আমি উদাহরণ দিচ্ছি, আমি বাজারে গেলাম সবজি কিনতে, সবজি বিক্রেতার কাছে আমি বললাম যে আমাকে 5 কেজি আলু দাও, সে আলুটা আমার হাতে তুলে দিল আর ওটার বিনিময়ে ওকে আমি পয়সাটা দিয়ে দিলাম। এই যে একটি চুক্তি আমাদের মধ্যে হলো, এইটা আমরা বলতে পারি যে এখানে কিন্তু এক্সপ্রেসিভলি আমরা ফর্মালিটিটা ফুলফিল করলাম। আমি ওকে দেওয়ার জন্য প্রস্তাব দিলাম, সে আমার প্রস্তাবটা গ্রহণ করলো, করে সে আলুটা আমার হাতে তুলে দিল, ওইটার বিনিময়ে আমি ওকে 50 টাকা দিলাম, সেটা হলো কি বিবেচনার রোলটা প্লে করলো এখানে। তো আমরা এই সব থেকে বুঝতে পারি যে চুক্তির বিভিন্ন ফিচার্স থাকছে আর প্রত্যেকটি এসেনশিয়াল এলিমেন্ট ছাড়া চুক্তি কিন্তু সম্ভব নয়। এখন আমরা চলে আসি এই লেকচারের মধ্যে আমরা কি ডিসকাস করব। এই লেকচারের মধ্যে আমরা বেসিক্যালি প্রস্তাব অ্যাকসেপ্টেন্সের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রস্তাব জিনিসটা বলতে যত ছোট, চুক্তি আইনের চোখে যদি আমরা দেখি প্রস্তাবটা একটা বিশাল পয়েন্ট অফ ডিসকাশন। যেহেতু আমি বললাম প্রস্তাব ছাড়া চুক্তি সম্ভবই নয়, একটা ব্যক্তির ইনিশিয়াল প্রস্তাব ছাড়া কোনোদিনই একটা কন্ট্রাক্ট কনস্টিটিউট হতে পারে না। এখন আমরা চুক্তির মধ্যে যদি প্রস্তাবের যদি আমরা ডেফিনেশনটা দেখি তখন আমরা কি বুঝবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে কিছু কনসেপ্টস বা ডেফিনেশনের কাছে আমরা বুঝতে পারবো যে চুক্তি কী। প্রথমে আমরা উদাহরণ দেখে নিচ্ছি। এ প্রপোজেস টু বি দ্যাট হি উইশেস টু সেল হিজ কার ফর 2 লাখ রুপিস। হিয়ার এ ইজ দ্য অফারের, যাকে প্রস্তাবকারী বলা হয়। যদি এ বিকে নিজের গাড়ি 2 লক্ষ টাকায় বেচার ইন্টারেস্টটা দেখায় বা যদি বলে, তখন এখানে এ কিন্তু অফারের বা প্রস্তাবকারী, আর যাকে অফারে দেওয়া হয়েছে বি, সে কিন্তু প্রস্তাবটা গ্রহণ করছে, ঠিক আছে, বা তাকে আমরা অফারিও বলতে পারি। সে যখন নিজস্ব কনসেন্ট দিচ্ছে গাড়িটা কেনার জন্য, তখনই একটি চুক্তি সম্ভব, ঠিক আছে। তো এইটা থেকে আমরা বুঝতে পারছি যে কন্ট্রাক্ট সবসময়ই এনফোর্সড হওয়ার জন্য এই বেসিক জিনিসের ফার্স্ট প্রয়োজনীয়তা আছে। নেক্সট আমরা চলে আসি এগ্রিমেন্ট কাকে বলে। সো সেকশন 2E-র মধ্যে, ভারতীয় চুক্তি আইনের মধ্যে দিয়ে আছে যে এগ্রিমেন্ট কাকে বলা হয়। এগ্রিমেন্ট বা সম্মতি যদি আমরা বলতে চাই, অনেক সময় আমরা সাধারণ ল্যাঙ্গুয়েজে কি জানি যে ও আমার সাথে এগ্রি করছে, মানে ও আমার সাথে একমত, সম্মতি দিচ্ছে কথাটায়,
তাই না? তো আমরা বলতে পারি যে অনেক সময় প্রতিশ্রুতির যদি একটি প্রতিশ্রুতি বা যদি সেট অফ প্রতিশ্রুতি দেওয়া হয় আর এই প্রতিশ্রুতির জন্য যদি একজন আরেকজনকে একটি কনসিডারেশন দেয়, তখন আমরা বলতে পারি যে এইটি একটি এগ্রিমেন্টে পরিণত হবে। উদাহরণের জন্য আমি বলতে পারি যে এখন যদি একটি এ যদি বির কাছে নিজস্ব বাইসাইকেল বা বাইক বেচার জন্য একটি অফার দিল, ঠিক আছে, এইখানে যখন সে বললো যে আমার বাইকটা আমি তোমাকে দেবো, বাইকের সাথে হেলমেটটাও দিয়ে দেবো, তো প্রতিশ্রুতি একটা অ্যাড হয়ে গেল। এইগুলি আমরা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি যে প্রতিশ্রুতি ক্যান বি সেট অফ প্রমিসেস অলসো ইন ওয়ান লাইন। কন্ট্রাক্ট ইজ অ্যান এগ্রিমেন্ট দ্যাট ইজ এনফোর্সেবল বাই ল। এখন অবধি আমরা যা বুঝলাম। সো অনেক সময় হতে পারে যে যে কোনো চুক্তিতে যদি এনফোর্সেবিলিটি অফ ল না থাকে তখন সেই কিন্তু কন্ট্রাক্ট বা চুক্তিতে পরিণত হবে না। সো একটি চুক্তির জন্য সবসময় প্রয়োজনটা থাকবে যে লিগ্যাল রিলেশনশিপ বা যে কোনো একটা লিগ্যাল পয়েন্ট থেকে কন্ট্রাক্ট বা চুক্তিটা হোক। নেক্সট আমরা এখন প্রতিশ্রুতি নিয়ে ডিসকাস করি বা প্রমিস। প্রতিশ্রুতি জিনিসটা কি? সেকশন 2B অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ডিফাইন্স হোয়াট ইজ আ প্রমিস। এখানে বলা আছে যে when one person makes an offer to another person and the offer is accepted, then it will take form of a promise. অনেক সময় আমরা কী হয়ে থাকি, প্রমিস এমন একটি শব্দ যেটা আমরা একদম আমাদের ডেইলি লাইফে আমরা সবসময় ইউজ করে থাকি যে আমি তোকে প্রমিস করছি, আমি তোর জন্য এই কাজটা করবো, তুই প্লিজ আমার জন্য এই কাজটা করে দে। আমরা প্রমিসটাকে খুব সহজভাবে ইউজ করি, কিন্তু চুক্তিতে আমরা বুঝতে পারি যে প্রমিস বেসিক্যালি প্রতিশ্রুতি দেওয়াটা আইনি দিকে চুক্তির জন্য একটি প্রথম পদক্ষেপ। আমরা বলতে পারি যে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস আ কন্ট্রাক্ট। এখন প্রতিশ্রুতি বিভিন্ন রকমের হতে পারে, যেমন আজকে যে কোনো গুডস বা সার্ভিস প্রদান করা, সেটাও প্রতিশ্রুতি হতে পারে। আর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে লিগ্যাল রিলেশনশিপ এস্টাবলিশ করা প্লাস লফুল কনসিডারেশন দেওয়া, মানে বিবেচনা থাকাটা খুব প্রয়োজনীয় প্রতিশ্রুতির জন্য। এখন যদি আমি যে বললাম সাধারণভাবে আমরা যখন আরেকজনকে প্রতিশ্রুতি দেই সেটা যদি বিজনেসের ট্রানজ্যাকশনসে হয় তখন কিন্তু এটার মধ্যে অন্য জিনিসেরও প্রয়োজনতা থাকবে। এখন এটাতে একটা এক্সাম্পল দেখে নিই। পিটার তার ঘর বেচতে রাজি হলো জনের কাছে 30 লক্ষ টাকা দিয়ে। এখানের মধ্যে পিটার কিন্তু আরেকটা কন্ডিশন লাগিয়ে দিল যে যদি জন নিজে ওই ঘরের মধ্যে জুয়ার আড্ডা খুলে তখন সে আরও 20 লক্ষ টাকা তাকে দেবে। এইটা একটা পারফেক্ট এক্সাম্পল। এখানের মধ্যে এই যে 50 লক্ষ টাকা সে দিল, কিন্তু জন পরবর্তীকালে জুয়ার আড্ডা খুলে আর সে 20 লাখ টাকাটা আরও দিয়ে দেয়। সো 30 + 20 50 লাখ টাকা ওকে দেওয়া হয়। এইখানে এই 50 লাখ রুপিস যে দেওয়া হয়েছে ঘর বেচার জন্য, এইটাকে কিন্তু প্রমিসের চোখে এটাকে ভ্যালিড মানা হচ্ছে। কেন? এখানে প্রমিসার যেটা প্রথম প্রমিস করেছিল সেটা তো ভ্যালিড, সেটা লফুল, আর ঘর বেচাটাই এখানে থাকছে। সো এখানে যেটা এডিশনাল কন্ডিশন লাগানো হয়েছে সেটা কিন্তু তার অ্যামাউন্ট অফ মানিটাকে ইম্প্যাক্ট করতে পারবে না। সো এখানে আমরা বুঝতে পারি যে প্রতিশ্রুতি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড। নেক্সট, প্রতিশ্রুতি দু রকমের হতে পারে, একটা হলো প্রকাশ্য, একটা হলো নিহিত। এখন প্রকাশ্য হলো গিয়ে যখন সেটাকে এক্সপ্রেসিভলি বলা হয়, ওয়ার্ডস দিয়ে লিখিতভাবে মৌখিকভাবে বোঝানো হয়, আর নিহিত মানে যখন এটাকে লিখে দিয়ে দেওয়া হয়। নেক্সট আমরা বোঝার চেষ্টা করি অফার কাকে বলে বা প্রস্তাব কাকে বলে। প্রস্তাব ডেফিনেশনটা দেওয়া আছে সেকশন 2A-তে, যেখানে বলা হয়েছে যখন একটি ব্যক্তি আরেকটি ব্যক্তিকে কোনো প্রস্তাব দেয় সে অ্যাকচুয়ালি সেই ব্যক্তিটাকে কোনো একটা কাজ করার জন্য বা অনেক সময় না করার জন্য প্রস্তাবটা দিচ্ছে, ঠিক আছে? বা আমরা বলতে পারি when a person makes an offer he expresses to another his desire to do an act and sometimes to continue to do that. অনেক সময় কন্টিনিউশনে থাকবে সেটাও কিন্তু অফারের মধ্যে বলা হয়। সো আমরা এই জিনিসটা বুঝতে পারি যে একটি চুক্তির জন্য প্রস্তাব বা অফার, আমি যে আগেই বললাম যে অফার হলো গিয়ে ফার্স্ট ফোকাল পয়েন্ট, যেখানে মধ্যে আপনি একজন ব্যক্তি যে চুক্তিতে ঢুকতে ইন্টারেস্টেড সে নিজের উইলিংনেসটা বুঝিয়ে দিচ্ছে অফারিকে। নেক্সট আমরা এখন বোঝার চেষ্টা করব এগ্রিমেন্ট কাকে বলে। এখন এখানে আপনি বুঝতে পারছেন যে এগ্রিমেন্ট আর চুক্তিটাকে অনেক সময় না সিনোনিমাস অফ ইচ আদারও বলা হয়, যে আমরা অনেক সময় ভাবি যে এগ্রিমেন্ট আর চুক্তি একই জিনিস, কিন্তু একই জিনিস না। এগ্রিমেন্ট যাকে স্বীকৃতিও বলা হয়, আমরা অনেক সময় একদম সাধারণ ল্যাঙ্গুয়েজে যদি বলি যে আমি তোমাকে স্বীকৃতি দিলাম, অমুককে সরকার স্বীকৃতি দিয়েছে, মানে রেকগনিশন দিয়েছে। বাট এগ্রিমেন্টটাকে যখন আমরা চুক্তির আইনে বোঝার চেষ্টা করি তখন এটার গুরুত্ব বা এটার মিনিংটা একটু অন্যরকম।
এগ্রিমেন্ট যখন আমরা চুক্তিতে বুঝি, যদি চুক্তি আইনের ডেফিনেশন দেখি, সেকশন 2E-তে ডেফিনেশন দেওয়া আছে, চুক্তি বলেছে ইচ প্রমিস অ্যান্ড ইচ সেট অফ প্রমিসেস ফর্মিং কনসিডারেশন ফর ইচ আদার। মানে একটি ব্যক্তি যখন প্রতিশ্রুতি দিচ্ছে আর এবং সেই প্রতিশ্রুতির বিনিময়ে অন্য প্রতিশ্রুতি পাচ্ছে, সেটাকে আমরা এগ্রিমেন্ট বলতে পারি। তো এখানে আমরা কি বুঝতে পারি যে এগ্রিমেন্ট ইকুয়ালস টু অফার প্লাস অ্যাকসেপ্টেন্স, যে একটি ব্যক্তি প্রস্তাব দিচ্ছে আর প্রস্তাবটাকে গ্রহণও হচ্ছে, এই দুটো হওয়ার পরে এটা এগ্রিমেন্টে গিয়ে কনভার্ট হবে। যদি অফারার, যে পার্টিটা মানে অফারটা দিচ্ছে, যদি সে অফারটা দিল আর অফারই এটা রিজেক্ট করে দিল, তখন কিন্তু এখানের মধ্যে কোনো এগ্রিমেন্ট হবে না। ঠিক আছে, তো এটা আমরা খুব সহজভাবে বুঝতে পারি যে যদি কেউ প্রেম প্রস্তাবও, যদি একটি ব্যক্তি আরেকটি ব্যক্তিকে যদি প্রেম প্রস্তাব দেয়, সে যদি অ্যাকসেপ্ট না করে, যেভাবে এটা অ্যাকসেপ্ট হচ্ছে না, তদ্রূপ প্রস্তাবের জন্য যত সময় সে অ্যাকসেপ্ট করবে না বা গ্রহণ করবে না, তখন অবধি কিন্তু এটা এগ্রিমেন্টে কনভার্ট হচ্ছে না। সো আমরা এটাতে একটা জিনিস বুঝতেই পারি যে অনেক সময় কি হয়ে যাচ্ছে যে অনেকগুলি কন্ট্রাক্ট হচ্ছে, ঠিক আছে, বা চুক্তি হচ্ছে, বাট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কন্ট্রাক্ট বা চুক্তির মধ্যে দুটো জিনিস থাকবে। প্রথমত এগ্রিমেন্ট থাকবে, আর সেই এগ্রিমেন্টটি এনফোর্সিবিলিটি অফ লর সাথে থাকতে হবে। এই দুটো জিনিস প্লাস করার পরে গিয়েই চুক্তি বা কন্ট্রাক্ট সম্ভব। আমরা আরেকটা জিনিস এখানে বুঝতে হবে যে অনেক সময় কি হয়ে যায়, অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্টস, বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। চুক্তি যখন আছে মানে এগ্রিমেন্ট আছেই, কিন্তু অনেক সময় এমন হতে পারে যে সব এগ্রিমেন্ট চুক্তিতে পরিণত হবে না। আমি যে উদাহরণের জন্য বললাম, যদি কেউ জবরদস্তিতে বা স্বাধীন সম্মতি না দিয়ে যদি কোনো একটা চুক্তি করার চেষ্টা করা হয়, এখানে কিন্তু চুক্তি হবে না, সেটা এগ্রিমেন্ট হয়েছে, কাজও সব হয়েছে যেটা করার কথা ছিল, কিন্তু সেটাকে আমরা চুক্তি বলতে পারি না। নেক্সট আমরা চলে আসি অফারের দিকে। অফার বলতে আমরা কি বুঝি? অফার বোঝার জন্য প্রথমে আমাদের ইনভিটেশন টু অফার বুঝতে হবে, বা আমন্ত্রণ। অফারের জন্য যদি কোনো অফার, প্রস্তাবের জন্য আমন্ত্রণটা কি হয়, এই জিনিসটা বুঝে নিলে আমরা অফারটাও বুঝে যাব। ইনভিটেশন টু অফার বেসিক্যালি ইজ আ প্রেয়ার আমরা বলতে পারি, বা ইট ইজ অ্যান ইনভিটেশন অর প্রপোজাল, যেটা দেওয়া হয় কোনো একটি ব্যক্তিকে রাজি করার জন্য কোনো একটা বিষয়ের জন্য। বা আমরা বলতে পারি যে আজকে দোকানদারের, অনেক সময় দোকানদার আমরা দেখি অনেক দোকানের মধ্যে প্রাইস ট্যাগ লাগানো জিনিস, গাড়ির শোরুমে যে গাড়ি রাখা, যে কোনো মলের মধ্যে যে জিনিস রাখা, যে কোনো ক্যাটালগে যখন আমরা জিনিস দেখি, রেস্তোরাঁতে গিয়ে যখন আমরা ওদের মেনু দেখি, এই সব জিনিস হলো ইনভিটেশন টু অফার। ইট ইজ নট অফার। মানে কি, আমরা যখন রেস্তোরাঁতে গিয়ে মেনু দেখছি, আমরা যখন বলছি এই জিনিসটা নিয়ে আসেন, ঠিক আছে, যেমন আমি বললাম ফ্রাইড রাইস নিয়ে আসেন, ফ্রাইড রাইসের প্রাইসটা আমি দেখে যখন ওকে বলছি, আমি কিন্তু সেকে প্রস্তাবটা আমি দিচ্ছি। সো রেস্টুরেন্ট ওনার আমাকে বেসিক্যালি ইনভিটেশন টু অফার দিয়েছে উইথ দ্যাট মেনু কার্ড, আর আমি তাকে প্রস্তাবটা দিব। ইনভিটেশন টু অফার আর অফারের মধ্যে বেসিক ডিফারেন্স থাকছে, যেটা আমরা বোঝার চেষ্টা করব। ইনভিটেশন টু অফার আর অফারের মধ্যে বেসিক ডিফারেন্স বোঝার জন্য আমাদের এই কেসটি রেফার করতে হবে। কেসটির নাম হলো ফার্মাসিউটিক্যাল সোসাইটি অফ গ্রেট ব্রিটেন ভার্সেস বুস্ট ক্যাশ কেমিস্ট। এই কেসটি খুবই ইন্টারেস্টিং কেস, যেখানের মধ্যে কোর্ট ডিফারেন্সটা করে দিয়েছে যে অফার কাকে বলে আর ইনভিটেশন টু অফার কাকে বলে। তো বেসিক্যালি কেসটার মধ্যে কি হয়, বুস্ট ক্যাশ কেমিস্ট সাউদার্ন লিমিটেড কোম্পানি, ওরা একটি সেলফ সার্ভিস ফার্মেসি চালায়। ওদের ফার্মেসিটার ধরনটা একটু অন্যরকম। ওরা যে কোনো শোরুমের মতন সব ওষুধগুলি বাইরে সাজিয়ে ডিসপ্লে করে রেখে দিয়েছে। তো এইখানের মধ্যে ফার্মাসিউটিক্যাল সোসাইটি অফ গ্রেট ব্রিটেন ক্লেম করে যে এই যে পদ্ধতিতে ওষুধ বেচা হচ্ছে, সেটা কিন্তু একটা ভুল পদ্ধতি, আর যেটার জন্য ওরা মামলাও করেন। বিকজ অ্যাকর্ডিং টু দ্য ফার্মাসিউটিক্যাল সোসাইটি অফ গ্রেট ব্রিটেন, অনেক সময় অনেকগুলি মেডিসিন থাকে যার জন্য স্পেসিফিক প্রেসক্রিপশনের প্রয়োজন আছে, আর ইন দ্য অ্যাবসেন্স অফ দোজ প্রেসক্রিপশনস যদি কোনো মেডিসিন পেয়ে যায়, অনেক সময় অনেকের ক্ষতি হয়ে যেতে পারে। সো আমরাও দেখে থাকি, যখন আপনার যদি ঘুমের ওষুধ কিনতে যান, তখন হতে পারে ঘুমের ওষুধটা আপনি সহজে উইদাউট প্রেসক্রিপশন আপনাকে কেমিস্ট বেচবে না। কারণটা হলো যে এইগুলি মেডিসিনের অনেক সময় দুরুপয়োগও হয়ে যেতে পারে, ভুল প্রান্তিতে অনেক সময় লোক ভুলভাল জিনিস করে নিতে পারে ওই ওষুধ দিয়ে। এর জন্য ফার্মাসিউটিক্যাল সোসাইটি এই যে ইনিশিয়েটিভটা বুস্ট ক্যাশ কমিশন নিয়েছে, এদের এগেনস্টে ওরা একটা মামলা দায়ের করে ওরা বলে যে দিস ইজ রং। অ্যাকর্ডিং টু দ্য ফার্মাসিউটিক্যাল সোসাইটি ওরা বলছে যে এইভাবে যদি জিনিস ডিসপ্লে করে রেখেছে, মানে ওরা অফার দিচ্ছে যে আমাদের জিনিস কিনো, আর যে কোনো কাস্টমার যখন এই জিনিসটা কিনে নিজের জায়গায় রেখে দিবে, যখন নিজের জায়গায় রেখে দিবে, তখন সেই জিনিসটা
নিজে যদি মানে আমি যদি একটা মেডিসিন কিনে যদি আমার একটা ক্যারিয়ার যেটা আমি ক্যারি করছি ওটা যেই মুহূর্তে আমি রেখে দিলাম, অ্যাকর্ডিং টু দ্য ফার্মাসিউটিক্যাল সোসাইটি এখানের মধ্যে কিন্তু অফার আর অ্যাকসেপ্টেন্স দুটোই হয়ে যাচ্ছে, আর এখন ওদের এই জিনিসটা ওকে বেচতেই হবে। সো তদ্রূপ ওরা মামলা করার পরে কোর্ট কি বলে এখানে দেখেন। কোর্ট বলেছে যে ডিসপ্লে অফ গুড ইন এ সেলফ সার্ভিস স্টোর ইজ অ্যাকচুয়ালি ইনভিটেশন টু অফার অ্যান্ড নট দ্য অ্যাকচুয়াল অফার। সো এইখানের মধ্যে বুস ক্যাশ কেমিস্টরা অ্যাকচুয়ালি কী হবে, যখন আপনি কোনো জিনিস কিনে নিয়ে যাবেন কাউন্টারের মধ্যে জিনিসটা দেবেন, যখন যে বিক্রেতা যে দোকানদার সে যখন আপনাকে জিনিসটা বলবে বেচার জন্য পয়সা দেওয়ার জন্য, তখনই আমরা বলতে পারি যে এখানে প্রস্তাবটা হয়েছে, মানে প্রস্তাবটা আলটিমেটলি কাস্টমার দিচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কোর্ট এখানের মধ্যে বলে দিল যে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ইনভিটেশন টু অফার অ্যান্ড নট অফার। সো এই কেসের সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্স আমি যে আগেই বললাম যে এই কেস থেকে আমরা বুঝতে পারি ইনভিটেশন টু অফার আর অফারের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি থাকছে। নেক্সট আমরা দেখছি অফার কাকে বলে। এত সময় আমরা বুঝলাম যে ইনভিটেশন টু অফার বা প্রস্তাবের আমন্ত্রণ কাকে বলে আমরা এখন বুঝে নিয়েছি ফ্রম দ্য ফার্মাসিউটিক্যাল লিমিটেড কেস। এখন আমরা বুঝবো যে অফার বা প্রস্তাব কাকে বলে। বেসিক্যালি প্রস্তাব ডেফিনেশনটি দিয়ে আছে সেকশন 2A অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ভারতীয় চুক্তি আইনের সেকশন 2A-তে ডিফাইন করা হয়েছে যে প্রস্তাব বা অফার কাকে বলা হবে। প্রস্তাব বেসিক্যালি হলো when one person expresses an intention to do or not to do something to another person to obtain his consent। একটি ব্যক্তি আরেকটি ব্যক্তিকে যখন কিছু করা বা কিছু না করার নিজের স্বেচ্ছাটা এক্সপ্রেস করছে আরেকটা ব্যক্তির কনসেন্ট পাওয়ার জন্য, এইটাকে আমরা প্রস্তাব বলতে পারি। এইটাকে যদি সিম্পল ওয়ার্ডসে রাখা যায় তখন আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝার চেষ্টা করি যে যদি ফর এক্সাম্পল একটি ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে 5,000 টাকা দিয়ে যদি একটি অফার দেয় নিজস্ব সাইকেল বেচার, এইখানের মধ্যে এ কন্ট্রাক্ট ইজ ফর্মড ওয়েন দ্য সেলার এগ্রিজ টু সেল অ্যান্ড দ্য ডিটেলস আর ভেরি মাচ ক্লিয়ারলি স্টেটেড। সো যখনই যাকে বেচা হবে সে যখন অনুমতিটা দিবে তখন নেক্সট স্টেপটা ফুলফিল হবে। কিন্তু অফারের ক্ষেত্রে আমরা কি বুঝি, প্রস্তাবটা খুব ক্লিয়ার, যখন এ বলছে যে আমি আমার বাইসাইকেলটি 5,000 টাকা দিয়ে তোমাকে বেচবো, তো এইখানের মধ্যে কিন্তু অফার ইজ কনস্টিটিউটেড। প্রস্তাবের জন্য কিছু লিগ্যাল রুলস থেকে যাচ্ছে, ঠিক আছে, বা লিগ্যাল রুলস কিছু থাকবে প্রস্তাবটাকে ভ্যালিড করার জন্য। এখন আইনি নিয়ম বিধির মতে যদি প্রস্তাব দেওয়া না হয় তখন সেই প্রস্তাবের কোনো বৈধতা থাকবে না। তো লিগ্যাল রিলেশনশিপ এস্টাবলিশ করা হলো গিয়ে একটি প্রথম প্রয়োজনীয়তা কোনো প্রস্তাব দেওয়ার জন্য। এই যে লিগ্যাল রিলেশনশিপ বলতে আমি কি বোঝাচ্ছি এখানে, যে কোনো একটি চুক্তির আলটিমেট কনসিকুয়েন্সেসটা হবে যখন আমরা বুঝতে পারবো যে এখানে একটা লিগ্যাল রিলেশনশিপ ছিল চুক্তিটা করার জন্য। এই মানে রুলটাকে বোঝার জন্য আই থিঙ্ক ইট উইল ভেরি কনভিনিয়েন্ট যদি আমরা একটি কেস রেফার করি। কেসটির নাম হলো বেলফোর ভার্সেস বেলফোর। এটা খুব একটা ইন্টারেস্টিং কেস। এই কেসের মধ্যে কী হয়, হাজব্যান্ড আর ওয়াইফ ওরা দুজন ঘুরতে যায় সিলনে। হাজব্যান্ড কাজ করে যথাতীত, ও ভ্যাকেশনের জন্য যায়। ভ্যাকেশনে যাওয়ার পর ওনার স্ত্রী কোনো একটা কারণে ওখানে অসুস্থ হয়ে পড়েন, এত অসুস্থ যে উনি ফিরে আর ইংল্যান্ডে আসতে পারবেন না। তো যেহেতু উনি ইংল্যান্ডে আসতে পারবেন না তাই হাজব্যান্ড ওনাকে প্রমিস করে যে তুমি এখানে থাকো সুস্থ হওয়া অবধি, আর আমি তোমাকে প্রতি মাসে 30 পাউন্ড করে পয়সা দিয়ে যাব যতদিন তুমি সিলনে ঘুরে আসো না। যতদিন আমি সিলনে ঘুরে আসি না এতদিন আমি তোমাকে 30 পাউন্ড করে দিয়ে যাব। হাজব্যান্ড কোনো একটা কারণে পয়সাটি দিতে অক্ষম হন, উনি পয়সাটি দিতে পারেন না। ওয়াইফ কি করেন, তদ্রুপ একটি মামলা করে দেন। এই কেসের মধ্যে ওয়াইফ তারপরে একটি মামলা করে দেন হাজব্যান্ডের এগেনস্টে যে সে আমাকে বলেছিল এত টাকা দেবে কিন্তু ও 30 পাউন্ডের পয়সাটা আমাকে দিতে ফেলিয়ার হলো। এইখানের মধ্যে খুব ইন্টারেস্টিংলি কোর্ট কি অবজার্ভ করেছে দেখেন। কোর্ট বলেছে যে ওয়াইফ ক্যানট রিকভার দ্য এলিমনি অ্যাজ ইট ইজ এ সোশ্যাল কন্ট্রাক্ট। সো সোশ্যাল কন্ট্রাক্ট ক্যানট বি কনভার্টেড ইন্টু এ লিগাল কন্ট্রাক্ট। তো আমরা কি বুঝতে পারছি এখান থেকে যে কোনো চুক্তি করার জন্য বা কন্ট্রাক্ট করার জন্য দে শুড বি এ লিগাল রিলেশনশিপ, নট অনলি আ সোশ্যাল রিলেশনশিপ। সোশ্যাল রিলেশনশিপের মধ্যে চুক্তি সম্ভব নয়। প্রস্তাব বোঝার জন্য আমাদের কিছু বিভিন্ন টাইপস অফ প্রস্তাব বা টাইপস অফ অফারও বুঝতে হবে। সো আমরা একটা বুঝতে পারছি যে অফার বা প্রস্তাব বিভিন্ন রকমের হতে পারে। প্রথমত প্রকাশ্য প্রস্তাব। প্রকাশ্য প্রস্তাব বলতে আমরা কী বুঝি, যখন একটি অফারের বা যে প্রস্তাব দিচ্ছেন উনি যদি আরেকজন ব্যক্তিকে প্রস্তাবটা রিটেন বা অরেল কোনো ওয়ার্ডসে দেন,
যেরকম আমরা যদি এটাকে উদাহরণ নিয়ে বুঝি যে আজকে যদি একটি ব্যক্তি রাজীব যদি কোনো কোম্পানি তাকে যদি ওভার টেলিফোন কোনো একটা প্রস্তাব দেয় যে আমি তোমাকে এই ফ্ল্যাটটি অত টাকা দিয়ে বেচবো, কিন্তু এই অফারটা ওকে ফোনে দেওয়া আছে। ফোনের মধ্যে কথা বলাটাও কিন্তু আমরা এক্সপ্রেসড অফার বা মানে প্রকাশিত প্রস্তাবের মধ্যে ধরে নিচ্ছি। প্রস্তাবিত প্রকাশ্য প্রস্তাব মানে এখানে যেহেতু ওয়ার্ডস ওয়ার ভেরি ক্লিয়ার, ফোনের মধ্যে বলা হয়েছে, তার জন্য আমরা বলতে পারি যে দিস ইজ অ্যান ওপেন অফার প্লাস এটা একটা এক্সপ্রেসড বা এক্সপ্রেস প্রপোজাল বা প্রকাশ্য প্রস্তাব। নেক্সট থাকছে নিহিত প্রস্তাব। নিহিত প্রস্তাব বা ইমপ্লাইড অফার কি? বেসিক্যালি ইমপ্লাইড প্রপোজিশন হলো যখন কোনো জিনিস মৌখিকভাবে বলা হয় না। এক্সাম্পল হলো যে অনেক সময় অনেক অফার দেওয়া হয় যেগুলি মৌখিকভাবে আমরা কিছু বলি না, সাইন ল্যাঙ্গুয়েজে বোঝানোর চেষ্টা করি। তখন এইরকম কেসের মধ্যে আমরা বলতে পারি যে প্রস্তাব বা অফার যেটা দিয়ে হয়েছে সেটা হলো গিয়ে একটা নিহিত প্রস্তাব। এখন ফর এক্সাম্পল একটি কেসও আছে এই কনটেক্সটে, উৎপল ভার্সেস পাওয়েল। এই কেসের মধ্যে কলিং অর ফায়ার ব্রিগেড সার্ভিসেস, একটি ব্যক্তি যখন ঘরের মধ্যে আগুন লাগার পর ফায়ার ব্রিগেডকে ডাকলো, সে ধারণা ছিল কি ফায়ার ব্রিগেডটা ফ্রি অফ কস্ট কাজ করবে বা সার্ভিসেসগুলি ফ্রি, কিন্তু অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি এটা ছিল না। কিন্তু এই একটা কেস যেখানে আমরা বলতে পারি যে এখানে একটা নিহিত প্রস্তাব বা ইমপ্লাইড অফারটি কাজ করেছে। একটি প্রস্তাব আমরা বলতে পারি এখন যে প্রস্তাব দুভাবে করা যাবে ঘটন। প্রথমত শব্দ দ্বারা, যেটা হলো লিখিত বা মৌখিকভাবে। তো এটার মধ্যে আমরা বলতে পারি যে চিঠি দেওয়া, টেলিগ্রাম দেওয়া, ফ্যাক্স দেওয়া, মেসেজ দেওয়া, অ্যাডভার্টাইজমেন্ট করা এইগুলি সব কিন্তু ভার্বাল অফারের মধ্যে চলে আসছে। আজকের ডেটে তো আমরা হোয়াটসঅ্যাপও বলতে পারি, অনেক সময় হোয়াটসঅ্যাপ মেসেজেস এখন অফিসিয়াল কাজেও এটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে। তো যখন কোনো কেউ হোয়াটসঅ্যাপের মধ্যেও যদি নিজস্ব কনসেন্টটা এক্সপ্রেস করে দেয় তখনও কিন্তু এটাকে একদম এক্সপ্রেস অফার বলা হয়। আপনাদের মনেই আছে বোধহয় যখন ট্রিপল তালাক নিয়ে অনেক ডিসকাশন চলছিল, তখনও হয়েছিল যে স্বামী স্ত্রীকে হোয়াটসঅ্যাপের মধ্যে তালাক 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 লিখে পাঠিয়ে দিয়েছে। তো এইসব হলো কি এক্সপ্রেস। এখন আমাদেরকে যে কোনো মাধ্যমে যদি আমরা নিজের কথাটা বলতে পারি, আমরা এটা বলতে পারবো যে এটা হলো কি একটি এক্সাম্পল অফ এক্সপ্রেসড প্রস্তাব বা প্রকাশ্য প্রস্তাবের একটি ধরন। নেক্সট হলো কি আপনার আচরণ দ্বারা যদি কিছু একটা করা হয়, দ্যাট ইজ বাই কন্ডাক্ট। আচরণ বা কন্ডাক্ট বলতে আমরা কি বুঝি? বেসিক্যালি অনেক সময় অ্যাফার্মেটিভলি অনেক সাইন দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি যে আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি। অনেক সময় সাইন বলতে, যেমন আমি আপনার একটা এক্সাম্পল যদি আমরা এখানে নিই, যে একটি ব্যক্তি আরেকটা ব্যক্তির বাসে এসে বসে যাচ্ছে, কন্ট্রাক্টরের আর বাস চালকের আর ওই প্যাসেঞ্জারের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না। সে বসে যাচ্ছে, তারপরে একটা স্থানীয় জায়গা আসার পর নেমে যাচ্ছে আর ভাড়াটা দিয়ে দিচ্ছে। এইখানের মধ্যেও কিন্তু বাই কন্ডাক্ট, যে সে বাসে বসেছে মানে এখানে মেনে নেওয়া হয়েছে যে সে ভাড়াটা এখন দেবে। এইটা হতে পারে, আপনি বলতে পারেন যে এখানে আমি বাসে বসেছি মানে আমি প্রস্তাব দিচ্ছি বাসকে যে আমি একটা ডিস্টেন্স যাব আর প্লাস ওই ডিস্টেন্সের ভাড়াটাও দিয়ে দেবো। তো এইটা হলো গিয়ে একটা এক্সাম্পল অফ আচরণ দিয়ে বা কন্ডাক্ট দিয়ে কিভাবে প্রস্তাব দেওয়া যায়। নেক্সট যখন আমরা কমিউনিকেশন অফ অফার নিয়ে ডিসকাস করি, যে কোনো প্রস্তাবের লিগ্যালিটি বা ভ্যালিডিটি পাওয়ার জন্য কমিউনিকেশন হওয়াটা খুব এসেনশিয়াল। কমিউনিকেশন বলতে আমরা কী বুঝি? আমি যখন একটি ব্যক্তিকে প্রস্তাব দিচ্ছি, সেই ব্যক্তিটি প্রস্তাব পেয়ে যত অবধি প্রস্তাবটা পেয়ে ও স্বীকৃতি দেবে না বা প্রস্তাবটা জানানো হবে না, তখন অবধি কিন্তু আমরা বলবো যে কমিউনিকেশন অফ অফার ইজ নট কমপ্লিট। সেকশন 4 এর মধ্যে ক্লিয়ারলি জিনিসটাকে বোঝানো হয়েছে যে কমিউনিকেশন অফ অফার ইজ কমপ্লিট ওয়েন ইট কামস টু দ্য নলেজ অফ দ্য পারসন টু হুম দ্য অফার ইজ মেড। আজকে সে অ্যাকসেপ্ট করুক না করুক, কিন্তু কমিউনিকেশন অফ অফার করার জন্য আমি জাস্ট বলে দেওয়াটা কিন্তু শেষ না। আমি বলার পরে যাকে বলা হয়েছে তার নলেজে কথাটা আসাটা একটি এসেনশিয়াল জিনিস ফর কমিউনিকেশন অফ অফার। সেকশন 4 এটাকে এক্সপ্লিসিটলি এক্সপ্লেন করে দিয়েছে। সেকশন 4 কি বলছে দেখেন, যে communication offer is complete when it comes to the knowledge of the person whom it is offered. So তার জন্য স্পেশালি যখন আমরা স্পেসিফিক অফারের কথা বলবো, আমরা এই লেকচারে আমরা ডিসকাস করব, তখন অনেক সময় কী হয়ে যায় যে কোনো একটি প্রস্তাব আমরা একটা স্পেসিফিক ইন্ডিভিজুয়ালকে দিয়েছি, সেই অফারটা এক্সপ্রেস করছে কি না সেটাতে কিন্তু আমরা বুঝতে পারবো যে অফার বা চুক্তিটার কি হবে। কিন্তু কমিউনিকেশন অফ অফার বা প্রস্তাব পৌঁছানো খুব ইম্পর্টেন্ট। অ্যাকসেপ্টেন্স হোক না হোক, কিন্তু কমিউনিকেশন অফ অফার ইজ ফার্স্টলি ভেরি ইম্পর্টেন্ট সো দ্যাট আমরা নেক্সট স্টেপে যেতে পারি।
এই জিনিসটি বোঝার জন্য, ক্লিয়ারিটির জন্য আমরা একটি কেস রেফার করতে পারি। কেসের নাম হলো লালমান ভার্সেস গৌরী দত্ত। এই কেসের সামারিটা দেখে নিন কী হয়েছে। দ্য কেস বেসিক্যালি ডিলস উইথ দ্য ফান্ডামেন্টালস অফ অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। প্রস্তাব আর গ্রহণযোগ্যতার বা প্রস্তাব আর গ্রহণতার বেসিক একটি বিষয় নিয়ে এই কেসটি ডিসকাস করা হয়েছিল। এই কেসের মধ্যে কি হয়, লালমান শুক্লা যে পিটিশনার, উনি একটি অফার দেন গৌরী দত্তকে, আর এট দ্য হার্ট অফ দ্য কেস এখানের মধ্যে গৌরী দত্ত অ্যাকসেপ্ট করে যায় অফারটা, দেয়ার বাই উনার মতে কন্ট্রাক্টটা ভ্যালিড বা চুক্তিটা ভ্যালিড। আমি যদি কেসের ব্যাকগ্রাউন্ডটা বলি আপনাদেরকে, অ্যাকচুয়ালি কী হয় এই কেসের মধ্যে, লালমান শুক্লা হলো গৌরী দত্তের কর্মচারী। গৌরী দত্তের ভাইপো হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে গৌরী দত্ত সব ওনার কর্মচারীদেরকে বলেন যে তোমরা গিয়ে আমার ভাইপোকে খুঁজে নিয়ে আসো। যখন সবাই বেরিয়ে যায় তখন লালমান শুক্লাও একজন ব্যক্তি যিনি ওই গ্রুপের মধ্যে থাকে না, উনিও বেরিয়ে যান। উনি হরিদ্বারের দিকে এগিয়ে যান খোঁজার জন্য। সব যাওয়ার পরে গৌরী দত্ত একটা অ্যানাউন্সমেন্ট করে যে যে আমার ভাইপোকে খুঁজে পাবে তাকে আমি 501 টাকা রিওয়ার্ড দেব। ফর্চুনেটলি লালমান শুক্লা কিন্তু ভাইপোকে পেয়ে যায়, আর তারপর ওর কিন্তু ইন দ্য মিনওয়াইল ওর কাছে এরকম কোনো যে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে তার কোনো নলেজটা ছিল না। লালমান শুক্লা তদ্রূপ ওর মানে ডিউটি বুঝে ও বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে আসে। আসার পরে সে খবর পায় যে গৌরী দত্ত এইরকম কোনো একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। উনি যখন লালমান শুক্লা যখন নিজের পয়সাটা খুঁজতে যায়, গৌরী দত্ত বলেন যে না, আমি তোমাকে পয়সাটা দেবো না, তুমি তো তখন জানতেই না। এইটার পরে লালমান শুক্লা কেস ফাইল করে দেয় বা মামলা দায়ের করে দেয়। মামলার মধ্যে বলে যে যেহেতু একটু পয়সার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো, আমি এই পয়সাটা পেতে এখন এলিজিবল। কোর্ট কিন্তু খুব ইন্টারেস্টিং এখানে কি ডিসাইড করেছে দেখেন। কোর্ট ডিসাইডেড আনলেস দ্য অফার ইজ ডিউলি অ্যাকসেপ্টেড অ্যান্ড অফার ইজ নট প্রপারলি ইনফর্মড, কন্ট্রাক্ট ইজ নট ফর্মড। এখানে আমরা কি দেখছি, লালমান শুক্লা যখন বেরিয়ে যায় তখন অবধি ওর কাছে কোনো নলেজ ছিল না যে 501 টাকার রিওয়ার্ড দেওয়া হবে। আর গৌরী দত্ত যখন এই অফারটা দিয়েছে তো অফারটা কিন্তু অফারেই আছিল, কমিউনিকেশন যে হয়েছে সেটাও আমরা বলতে পারবো না, বিকজ এখানে কমিউনিকেশন নলেজের মধ্যে লালমান শুক্লার ছিলই না। তার জন্য কোর্ট বলছে যে দিস ইজ অ্যান এক্সাম্পল যেখানে প্রপোজাল আর অ্যাকসেপ্টেন্সটাকে আমরা প্রপারলি অ্যানালাইজ করতে পারি। এই কেসের সিগনিফিকেন্সটা কি দেখে নেন। এই কেসের সিগনিফিকেন্স হলো যে বেসিক কিছু লিগাল কনসেপ্ট যেগুলি চুক্তির জন্য প্রয়োজনীয়, যেটা অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, সেই নিটিগ্রিটিটা আমরা কিন্তু এই কেস থেকে বুঝতে পারি। নেক্সট আমরা এখন স্পেসিফিক অফার বোঝার চেষ্টা করি। স্পেসিফিক অফার বলতে আমরা কি বুঝি? স্পেসিফিক অফার বা নির্দিষ্ট প্রস্তাব কাকে বলবে, যখন যে কোনো একটি নির্দিষ্ট ব্যক্তিকে বা কোম্পানিকে আমরা সার্ভিসের জন্য জিনিসগুলি দেই। একটি খুব ভালো এক্সাম্পল এখানে একটা কেস আমরা যদি ডিসকাস করি, বল্টন ভার্সেস জন। দিস কেস ওয়াজ অফ 1857। এই কেসের মধ্যে কি হয়, প্লেন্টিভ রিপোর্ট করে যে উনি সবসময়ই একটি ব্যক্তি যার নাম ব্লকেলহার্স্ট, তার সাথে বিজনেস করে থাকেন। আর ডিফেন্ডেন্ট যিনি ছিলেন উনার অ্যাকচুয়ালি কী হয়ে যায়, মানে কোম্পানির যে মালিক ছিলেন উনার মালিকানাটা পরিবর্তন হয়েছে, উনি আরেকজনকে মালিকানাটা দিয়ে দেন। দেওয়ার পরে এই জিনিসটা কিন্তু বল্টনের জানা থাকে না, আর সে কিন্তু তখনও ওটা কন্টিনিউ করে। পরবর্তীকালে যখন সে জানতে পারে, সে বলে যে না, আমি স্পেসিফিক্যালি একটা মানুষের সাথেই করছিলাম আর আমি ওর সাথেই করবো, তো আমি এই চুক্তিটাকে ভ্যালিড মানি না। সে পেমেন্ট দিতে ডিনাই করে যায়। কিন্তু এইখানের মধ্যে কোর্ট বলেছে যে না, যেহেতু এখানের মধ্যে সে মালিকানা চেঞ্জ হওয়াতে কোনো অসুবিধা হয়নি, তখন সে কিন্তু পয়সা দিতে বাধ্য। কিন্তু স্পেসিফিক আমরা যদি প্রপোজালে অনেক সময় এমন হয় যে যদি আপনি কোনো একটা স্পেসিফিক ব্যক্তিকে দেন, যেমন আমি বললাম যে আজকে আমি হায়াতে গিয়ে চুল কাটবো যদি বলি, তো আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি ব্র্যান্ড নেমটা দেখে যাচ্ছি। বা এখন যদি আমি বলি যে আমি একটা স্পেসিফিক কোম্পানিরই সার্ভিসেস নেব, যেমন আমি মারুতি থেকে একটা কোনো গাড়ি কিনবো বা নেক্সা থেকে কোনো গাড়ি কিনবো, এই ব্র্যান্ড নেমটা আমাকে খুব স্পেসিফিকলি আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো বিজনেসের ক্ষেত্রে অনেক সময় না কোম্পানিজরা ওদের গুডউইলটা বেচে, তো আমরা ওই গুডউইলের জন্য আমরা স্পেসিফিক অফারটা দিই। আরেকটা উদাহরণ এখানে মধ্যে স্পেসিফিকলি দেওয়া যায়, যদি আমি আমার প্রস্তাবটা, যেমন আমি আমার পেন্টিং বানাতে চাই, যে কোনো কেউ আমার পেন্টিং বানাক, আর আমি স্পেসিফিক একটা ডিক্লারেশন দিয়ে দিই যে এম.এফ. হুসেনকে দিয়েই আমি আমার পেন্টিংটা বানিয়ে চাই। এই ক্ষেত্রে যদি এম.এফ. হুসেনকে অফারটা দেওয়া হয়েছে, মানে এটা স্পেসিফিক অফার টু দ্যাট পার্টিকুলার ইন্ডিভিজুয়াল। আফটার স্পেসিফিক অফার আসেন আমরা দেখে নিই যে সাধারণ প্রস্তাব বা জেনারেল অফার কাকে বলে। জেনারেল অফারটি হলো যে কোনো ব্যক্তি যেটাকে ফুলফিল করতে পারবে, বা জেনারেল অফার বেসিক্যালি ইজ অ্যান অফার উইচ ইজ মেড টু অল পিপল, মানে সব ব্যক্তিকে, ওপেন টু অল। আর দিস অফার মে এক্সটেন্ড টু এনি প্রমোশন,
সার্কুলার, অ্যাডভার্টাইজমেন্ট অর জেনারেল। অনেক সময় আমরা কি দেখে থাকি যে টিভিতে আমরা যেটা দেখি অ্যাডভার্টাইজমেন্ট, যে আজকাল অনেক কোম্পানিজরা ক্লেম করে, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভার্টাইজমেন্টে নিয়ে নিচ্ছি, মানে নো অফেন্স ফর টেকিং দ্য নেম অফ এ কোম্পানি, বাট ফেয়ার অ্যান্ড লাভলি নিজের প্রোডাক্টে বেচে কি বলছে যে মানুষ আমার প্রোডাক্টটা ইউজ করবে সে ফর্সা হয়ে যাবে, ঠিক আছে। তদ্রূপ অনেক সময় আমরা যে কোনো একটা প্রোডাক্ট দেখছি যে স্পেসিফিকলি ওরা অফারটা খুলে দিচ্ছে। তো এই ক্ষেত্রে জেনারেল অফারটা বেসিক্যালি আমরা কি বলছি যে জেনারেলি ইট ইজ ওপেন টু অল দ্য পারসনস টু অ্যাকসেপ্ট দ্য অফার। আমরা অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে আমাদের অফারটা খুলে দিলাম। এইটি বোঝার জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট বা ইন্টারেস্টিং কেস হলো আপনার কার্লিল ভার্সেস কার্বলিক স্মোক বল কোম্পানি 1893 কেস। এই কেসের মধ্যে কী হচ্ছে, কার্বলিক স্মোক বল কোম্পানি একটি কোম্পানি যারা ওদের অ্যাডভার্টাইজমেন্ট দেয় পেপারের মধ্যে, ওরা বলে যে আমাদের কোম্পানির স্মোক বল যে ইউজ করবে, করার পরে যে কোনো মানুষের যদি তারপরেও ইনফ্লুয়েঞ্জা হয়ে যায় তাইলে আমরা তাকে কম্পেনসেশন হিসাবে 100 পাউন্ড দেব। এইটাকে আরও স্ট্রং করার জন্য কোম্পানি কী করে, ওরা এটাও সার্কুলার করে দেয় যে আমরা আমাদের মানে ব্যাংকের মধ্যে 1000 পাউন্ড অলরেডি ডিপোজিট করে দিয়েছি, তো যে কোনো ব্যক্তির যদি ইনফ্লুয়েঞ্জা হয়ে যায় সে কিন্তু 100 পাউন্ড পেতে এখন এন্টাইটেল। একজন মহিলা যার নাম লুনস্টেন কার্লিল ছিল, উনি এই স্মোক বলগুলি ইউজ করার পরে ওনার ইনফ্লুয়েঞ্জা হয়ে যায়। ইনফ্লুয়েঞ্জা হওয়ার পরে উনি কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ চান বা কম্পেনসেশন অ্যামাউন্টটা চান। কোম্পানি কম্পেনসেশনটা দিতে ডিনাই করে দেয়, যেটা কার্লিল কোর্টের মধ্যে চ্যালেঞ্জ করেন। কার্লিল চ্যালেঞ্জ করার পর কোর্ট এখানের মধ্যে ভার্ডিক্ট দেয় যে কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট যেটি ছিল সেটা অ্যাকসেপ্টেড অ্যাজ এ ভ্যালিড কন্ট্রাক্ট। সো কার্লিলের যে ক্লেম ড্যামেজেসের জন্য সেটা একটা ভ্যালিড ক্লেম। সো দিস কেস ইজ বেসিক্যালি এ কেস উইচ ইজ ভেরি ক্লিয়ার এভিডেন্স, যে আমরা বুঝতে পারি যে মিয়ারলি অরেল বা রিটেন এগ্রিমেন্ট যদি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেও করা হয় তখনও কিন্তু তার বৈধতা বা ভ্যালিডিটি পুরোপুরি থাকবে। নেক্সট আমরা দেখে নিই ক্রস অফার। ক্রস অফার বলতে আমরা কি বুঝি? ক্রস অফার হলো একটি অফার যেখানের মধ্যে ওয়ান পার্টি specifies one offer and the other party specifies another offer in return of the offer, বা which two parties specify to each other but it is not deemed to be an offer to constitute a contract. এটাই কিন্তু আমরা কন্ট্রাক্ট বা চুক্তি হিসাবে ধরতে পারি না। অফকোর্স এখানে কি হচ্ছে যে দুটো ব্যক্তি যখন সেটা কন্ট্রাক্টটা দিচ্ছে বা চুক্তিটা বা ওদের অ্যাকচুয়ালি মানে প্রপোজালটা যখন দিচ্ছেন দুটো ব্যক্তি, প্রপোজাল বা অফারটা কিন্তু একজন আরেকজনকে না জানিয়ে দিচ্ছে। যেমন এক্সাম্পলের থ্রুতে আমরা নিতে পারি, এ বিকে প্রস্তাব দিল একটা চিঠি লিখে যে আমি আমার বাড়ি তোকে 10 লক্ষ টাকা দিয়ে বেচবো। বি কিন্তু এই বিষয়ে কিছু জানে না, চিঠিটা পৌঁছায়নি। বি আরেকটা চিঠি দিল, দিয়ে একে বললো যে আমি না তোর বাড়িটা কিনতে চাই 10 লক্ষ টাকা দিয়ে। এটি একটি ক্লিয়ার এক্সাম্পল অফ ক্রস অফার, যেখানে একটি পার্টি আরেকটা পার্টির কোনো নলেজ ছিল না। কিন্তু আমাদের লিগালি যদি আমরা দেখি এখানে কিন্তু দুটো অফারই কিন্তু অফারের পজিশনেই থাকছে, এখানে অ্যাকসেপ্টেন্সের কোনো জায়গা নেই। নেক্সট আমরা কাউন্টার অফার দেখে নিই। কাউন্টার অফার কাকে বলে? কাউন্টার অফার বেসিক্যালি হলো যে একটি অফারের উপরে বা প্রস্তাবের উপরে আরেকটি প্রস্তাব দেওয়া। যেমন কিছু মডিফিকেশন করে যদি কোনো অফারের ভিতরে কেউ অফার দিয়ে দেয়, আমরা বার্গেনিং যখন করি তখন বেসিক্যালি আমরা কাউন্টার অফার করে দিই। আমি যে বললাম আজকে যদি আপনার কোনো দোকানে যান, গিয়ে কোনো একটা জামা পছন্দ করেন, ওই জামাটির যদি দাম 1000 রুপিস থাকেন, আপনি দোকানদারকে গিয়ে বলেন যে আমি 800 টাকা দেবো। এইখানে এই 800 টাকাটা আপনি যে বলছেন এটা আপনি অ্যাকচুয়ালি এখন আরেকটা কাউন্টার অফার দিচ্ছেন। তো ফার্স্ট অফার বা যে ফার্স্ট প্রস্তাবটা ছিল 1000-এর সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এইটি হলো গিয়ে কাউন্টার অফারের একটি ইজি এক্সাম্পল। নেক্সট স্ট্যান্ডিং অফার। স্ট্যান্ডিং অফার বেসিক্যালি আমরা কি বুঝি? স্ট্যান্ডিং অফার হলে গিয়ে অনেক সময় কোম্পানিজরা টেন্ডার খুলে দেয় আর ওটা অনেক সময়ের জন্য স্থায়ী হয়ে থাকে। সো স্থায়ী প্রস্তাব বা স্ট্যান্ডিং অফার বেসিক্যালি ইজ অ্যান অফার উইচ রিমেইনস ওপেন অ্যান্ড ইজ দেয়ার ফর সাম টাইম। মানে কিছু একটা সময়ের জন্য, নির্ধারিত সময়ের জন্য এই অফারটি কিন্তু খোলা থাকছে। আমরা অনেক সময় বুঝতে পারি যে অনেক সময় এই স্ট্যান্ডিং অফারের মাধ্যমে অনেক টেন্ডার আসতে পারে আর পসিবিলিটিস সবাই অফারটা দিতে পারে যেহেতু অফারটা খোলা থাকছে। বাট দুটো ক্ষেত্রেই অফারের ভ্যালিডিটিটা থাকবে, বিকজ নেচার অফ স্ট্যান্ডিং অফার ইজ ইট ইজ ওপেন ফর সাম টাইম। এখন আমরা চলে আসি, এত সময় আমরা প্রস্তাবের কথা বললাম, এখন আমরা গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স নিয়ে কথা বলি। শুধু প্রস্তাব বা আমরা বলতে পারি যে প্রস্তাব হলো গিয়ে এগ্রিমেন্টের একটি অংশ। প্রস্তাব
কমিউনিকেশন করার পরেও এটা কিন্তু এগ্রিমেন্টে পরিণত হবে না যত সময় অবধি এটার অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতাটা হবে না। আসুন দেখি আমরা অ্যাকসেপ্টেন্স কাকে বলে। বেসিক্যালি অ্যাকসেপ্টেন্সের ডেফিনেশন দেওয়া আছে সেকশন 2B-তে। কি বলা আছে? when a person makes an offer to another person and consents to the offer is given, it is deemed to be an acceptance. যখন কোনো ব্যক্তি প্রস্তাব দিচ্ছেন আর সেই প্রস্তাব যাকে দেওয়া হয়েছে সে যদি তার স্বেচ্ছাতে সে যদি প্রস্তাবটাকে গ্রহণ করে, তখন আমরা বলতে পারি যে এটাকে অ্যাকসেপ্টেন্স হয়েছে বা এটাকে গ্রহণ করা হয়েছে। এখন অ্যাকসেপ্টেন্স অর অফার অ্যাট পারচেজ ইজ বেসিক্যালি এস্টাবলিশ কখন? যখন ক্যাশিয়ার পয়সাটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। সো আমরা ওই যে আগের এক্সাম্পলটা দেখলাম যে দোকানে শুধু জিনিস নিয়ে নিলে জিনিসটা কিন্তু আপনার হয়ে যায় না। আপনি যত সময় অবধি পেমেন্ট করছেন না এত সময় অবধি কিন্তু জিনিসের মালিকানাটা দোকানদারেরই থাকবে। তার জন্য আমরা বুঝতে পারি যে অনেক সময় অফার ইজ জাস্ট হাফ অফ দ্য এগ্রিমেন্ট, উইথ অ্যাকসেপ্টেন্স ইট টেক্স আ ফুল শেপ। কাস্টমার অনেক সময় অনেক জিনিস ব্যাগে নিতে পারে। যখন আমি কোনো একটা জিনিস নিয়ে নিলাম যেটা হতে পারে দোকানের মধ্যে ভুলে ওরা রেখে দিয়েছে, আজকে কোনো একটা এক্সপায়ার্ড আইটেম, ঠিক আছে, ডিসপ্লে করা আছে, তো আমি মলে গেলাম জিনিসটা উঠিয়ে নিলাম। যখন আমি পেমেন্ট করতে যাচ্ছি তখন সে যে ব্যক্তি যে পেমেন্ট নিচ্ছে সে নোটিস করলো যে জিনিসটা এক্সপায়ার হয়ে গেছে আর ওদের কাছে আর কোনো স্টক নেই। ওর কাছে কিন্তু তখনও সুযোগ আছে যে ও জিনিসটাকে আপনাকে নাও দিতে পারে। মানে কি, আমি জিনিসটা যখন নিয়ে যাচ্ছি তখন গিয়ে আমি প্রস্তাব দিচ্ছি, তো অ্যাকসেপ্টেন্স তার জন্য বললাম যে শুধু জিনিস নেওয়াটা ছিল হাফ অফ দ্য চুক্তি অর এগ্রিমেন্ট, হাফ পার্ট ইজ স্টিল রিমেনিং ইনকমপ্লিট যত সময় অবধি আপনার পেমেন্টটা দেওয়ার পরে সেই পেমেন্টটা অ্যাকসেপ্ট করছে না। সো বেসিক্যালি আমরা বুঝতে পারি যে এক্সিবিশন অফ গুডস তার জন্য বললাম যেগুলো করা হয় সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেন্স শুধু নয়, যখন পেমেন্টটা হয়ে যায় তখন আমরা বলতে পারি যে অ্যাকসেপ্টেন্স হয়েছে। অ্যাকসেপ্টেন্স লিগ্যাল হওয়ার জন্য বা আইনি নিয়মে যদি আমরা গ্রহণযোগ্যতাকে দেখি তখন কিছু রুলস রেগুলেশন আছে। যেমন প্রথমত, অ্যাকসেপ্টেন্স শ্যাল বি মেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুল উইচ আর প্রেসক্রাইব বাই দ্য অফারেড। যদি প্রস্তাবকারী বা প্রস্তাবদাতা যদি কিছু রেগুলেশনস দিয়ে দেয় বা কিছু লিমিটেশনস বা রেস্ট্রিকশনস দিয়ে দেয় যে আমার এই ফরম্যাটে জিনিসটা লাগবে, তখন অ্যাকসেপ্টেন্সটা কিন্তু সেইভাবেই করতে হবে। সময়ের ভিতরে যদি কেউ চায়, সেটা দ্বিতীয় নম্বর, অনেক সময় অ্যাকসেপ্টেন্সটা দেওয়ার একটা টাইম পিরিয়ড থাকছে, সেই টাইম পিরিয়ডের মধ্যে যদি অ্যাকসেপ্টেন্স না করা হয় তখন ল্যাপস হয়ে যাবে। যেমন অনেক সময় যে ইট ইজ এ লিমিটেড পিরিয়ড অফার ফর 15 days, অনেক সময় আমরা এইগুলি অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি যে আজকে যদি এই দোকানে যান 50% ছাড় অফ আছে, আর ইট ইজ অনলি লিমিটেড ফর পূজা অফার বা নবরাত্রি অফার। এইগুলি হলো গিয়ে এক্সাম্পল যেখানে আমরা দেখতে পারি যে এই নবরাত্রির পর কিন্তু আমরা গিয়ে দোকানদারকে প্রেশারাইজ করতে পারি না যে আপনাদের অফারটা ছিল, আমি অফারের ফ্যাসিলিটি নিতে এসেছি। ওদের লিমিটেড পিরিয়ডের ভিতরে আপনার কিন্তু অ্যাকসেপ্টেন্স করাটা প্রয়োজনীয়। তারপরে নেক্সট থাকছে আপনার অ্যাকসেপ্টেন্স মাস্ট বি আনকন্ডিশনাল। তো প্রস্তাবদাতা যে প্রস্তাবটা দিয়েছে গ্রহণ যে করবে সে কিন্তু কোনো কন্ডিশনস লাগাতে পারে না। যদি কন্ডিশনস লাগিয়ে নেয় তখন আমরা অফারের বিভিন্ন জিনিস দেখলাম যে সেটা কিন্তু তখন ক্রস ওভারে হয়ে যেতে পারে, কাউন্টার অফার হতে পারে। এর জন্য অ্যাকসেপ্টেন্স শুড বি মেড আনকন্ডিশনালি, কোনো মানে শর্ত ছাড়া গ্রহণ করতে হবে, তখনই আমরা বলতে পারি যে এইরকম অ্যাকসেপ্টেন্সকে ভ্যালিড বলা হবে। নেক্সট, স্পেসিফিক অফার মে বি অ্যাকসেপ্টেড বাই স্পেসিফিক পার্সন। যদি কোনো স্পেসিফিক ব্যক্তির জন্য কোনো প্রস্তাব দেওয়া হয় তখন সেই স্পেসিফিক বা নির্দিষ্ট ব্যক্তিরই কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করা প্রয়োজনীয় ফর আ লিগ্যাল অর ভ্যালিড অ্যাকসেপ্টেন্স। নেক্সট, অ্যাকসেপ্টেন্স মাস্ট নট বি ড্রিভেন ফ্রম সাইলেন্স। অনেক সময় আমরা ভাবি যে সাইলেন্স মিনস ইয়েস, কেউ যদি চুপ থাকছে তখন আমরা ভেবে নিই যে সে হ্যাঁ বা সে সম্মতি দিচ্ছে, কিন্তু সবসময় হতে পারে সাইলেন্স মাইট নট বি ইয়েস। এটা খুব একটা ভালো এক্সাম্পল দেওয়া যায় যে আজকে এ আর বি বাজারের মধ্যে দেখা হলো, এ তার ঘোড়া বেচার জন্য দাঁড়িয়ে আছে, বি ঘোড়াটাকে কিনে নিল। যখন কিনলো তখন সে ভালো করে দেখলো যে ঘোড়াটা পুরো সুস্থ, ঘরে আসার পর দেখলো যে ঘোড়াটা অসুস্থ। এখানে এ কিন্তু ইন্টারেস্টিংলি লিগালি বাউন্ড না বিকে বলতে যে সে অসুস্থ ঘোড়া বেচছে, সে কেনার সময় সে দেখা উচিত ছিল। এখানে এ যদি বলে দিত যে আমার ঘোড়াটা অসুস্থ তখন কিন্তু এটা অন্য রকমের বিষয় হয়ে যেত। কিন্তু এইটা একটা পারফেক্ট এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড যে সাইলেন্স মাইট নট বি ইয়েস। ঠিক আছে, যে আপনি বললেন আর সে কিছু বললো না, সবসময় এটাকে ইয়েস মানা বা সবসময় এটাকে মেনে নেওয়া যে হ্যাঁ সে মেনে গেছে বা সে তার উইল এক্সপ্রেস করেছে থ্রু সাইলেন্স, এটা কিন্তু ভুল। লাস্ট অফকোর্স
অ্যাকসেপ্টেন্স মাস্ট বি কমিউনিকেটেড, কমিউনিকেশন হওয়াটা খুব দরকার। যখন আমরা দেখলাম যে প্রথমত প্রস্তাব কমিউনিকেশন হওয়া প্রয়োজনীয়, তদ্রূপ অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু কমিউনিকেট হওয়া প্রয়োজনীয়, তখনই আমরা এগ্রিমেন্টে এক্সপ্রেস হবো, এটা এগ্রিমেন্টে কনভার্ট হবে। আমরা একটা জিনিস কী বুঝতে পারি যে প্রস্তাব দাতা যখন প্রস্তাব দিল, সে আমরা আগে দেখলাম যে কমিউনিকেশন সেকশন 4 বলছে ইম্পর্টেন্ট, তদ্রূপ অ্যাকসেপ্টেন্স যে আমি করলাম বা যাকে দেওয়া হয়েছে সে যে রাজি হয়েছে, সেটাও কিন্তু কমিউনিকেশন হওয়াটা জরুরি। ইটস অলসো ওয়ান অফ দ্য লিগাল রুলস ফর অ্যাকসেপ্টেন্স। লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাকসেপ্টেন্স ইজ নেদার বিফোর নর আফটার দ্য অফার। অ্যাকসেপ্টেন্স তখনই হবে যখন প্রস্তাব হবে, প্রস্তাবের আগে অ্যাকসেপ্টেন্স কোনোদিনই হতে পারে না। নেক্সট আমরা দেখে নিই কিছু প্রসিজিওর ফর অ্যাকসেপ্টেন্স, বা কিছু গ্রহণ করার জন্য কিছু রুলস রেগুলেশন থাকছে, বা কিছু ধরন বা কিছু প্রসিজিওর দেওয়া আছে কীভাবে অ্যাকসেপ্টেন্স করা যেতে পারে। অ্যাকসেপ্টেন্সও তদ্রূপ দু রকমের হতে পারে। একটা হলো গিয়ে আপনার যে প্রকাশ্যে, হ্যাঁ, কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স ইজ এক্সপ্রেস থ্রু ওয়ার্ডস, দ্যাট ইজ লেটার দিয়ে কেউ জানাতে পারে, টেলিগ্রাম দিয়ে জানাতে পারে, ফোনের মাধ্যমে জানাতে পারে, বা অনেক সময় থ্রু কন্ডাক্ট। কন্ডাক্ট মানে থ্রু বিহেভিয়ার। যদি আমি আগে যে এক্সাম্পলটা দিলাম, কেউ যদি বাসে এসে বসে যায় আর বসে যাওয়ার পর যদি পয়সাটা দিয়ে দেয়, মানে আমরা এখানে বুঝতে পারছি যে দুটোই অ্যাকসেপ্টেন্সের টাইপ। প্রথমত যেটা এক্সপ্রেসিভলি বলা হচ্ছে যে হ্যাঁ আমি ওটা অ্যাকসেপ্ট করছি, সেটা লিখিত চিঠি দিয়ে হতে পারে বা সেটা মৌখিকভাবেও হতে পারে। কিন্তু যখন আমরা অ্যাকসেপ্টেন্স বাই কন্ডাক্ট নিয়ে বলছি, মানে আমি আমার কিছু একটা অ্যাক্ট দিয়ে বুঝালাম যে আমি এটা অ্যাকসেপ্ট করছি। যে কেউ বললো যেখানে সাইন করে দাও, আমি কিছু না বলেই সাইন করে দিলাম, নো ওয়ার্ডস আর এক্সচেঞ্জ, বাট স্টিল আই হ্যাভ সাইন। বাই সাইনিং দ্য ডকুমেন্ট আমি অ্যাকচুয়ালি বুঝিয়ে দিচ্ছি যে আমি অ্যাকসেপ্টেন্স দিয়েছি। টাইমিং অফ অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই স্লাইডে আমরা কি বুঝতে পারছি, আজকে যদি একটা এক্সাম্পল নেই, যদি এ অ্যাকসেপ্টস বিজ অফার ইন এ লেটার, ঠিক আছে, একটা চিঠি দিয়ে তা অফারটা এ অ্যাকসেপ্ট করলো, লেটারটাকে পোস্ট করা হলো 10ই জুলাই আর লেটারটা ডেলিভার হলো 14 জুলাই। এখানে আমরা কি বলতে পারি যে কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্সটা কখন হলো? 14 জুলাইতে হলো। বাট রিসিভারের জন্য আমরা কি বলতে পারি যে ইন দ্য রিসিভার্স কেস কমিউনিকেশন তখনই কমপ্লিট হবে যখন প্রপোজারের কাছে নলেজ চলে আসবে অ্যাকসেপ্টেন্সের। সো এইখানের মধ্যে 14 তারিখ যখন সে আবার রিটার্ন জানাবে, তখন গিয়ে রিসিভারের জন্য কমিউনিকেশন হবে। তো টাইমিং ও অ্যাকসেপ্টেন্সটা আমরা এখানে বুঝতে পারছি যে দুটো ক্ষেত্রেই টাইমিং ও অ্যাকসেপ্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখেন আমরা রিভোকেশন অফ অফার কোন সময় হয় বা প্রস্তাব কোন সময় রিভোক হয়ে যায়। বেসিক্যালি সেকশন 5-এর মধ্যে দেওয়া আছে যে অফার ক্যান বি রিজেক্টেড এট এনি টাইম বিফোর দ্য অ্যাকসেপ্টেন্স ইজ মেড। মানে যখন প্রস্তাব দেওয়া হয়েছে, প্রস্তাব দেওয়ার পর যত সময় সেটা অ্যাকসেপ্ট হচ্ছে না, প্রস্তাব যিনি দিচ্ছেন ওনার কাছে সময় আছে যে উনি প্রস্তাবটাকে রিভোক করে নেবেন, যে আমি এই প্রস্তাবটা দিচ্ছি না। কিন্তু একবার যদি ওইটা কমিউনিকেশন হয়ে যায়, তখন কিন্তু আর ওইটাকে আটকানো যাবে না বা ওটাকে বন্ধ করা যাবে না। এখানে একটা এক্সাম্পলে আমরা বুঝি, যদি এ অ্যাকসেপ্টস দ্য অফার অ্যান্ড পোস্ট দ্য লেটার অন 10 জুলাই, বি রিসিভ দ্য লেটার অন 14 জুলাই, বাট ফর বি প্রপোজ অ্যাকসেপ্টেন্স ইটসেলফ ইজ কমিউনিকেটেড অন 10 জুলাই। কিন্তু যদি এখানে এই যে আগের এক্সাম্পলে দেখলাম যে চিঠি পাওয়ার আগেই, যে চিঠি পেয়েছে সে জানে না, আমি চিঠির অপেক্ষা করার আগে যদি জানিয়ে দিই যে না আমি এরকম কোনো ইয়েতে ইন্টারেস্টেড নই আর আমার কাছে কোনো নলেজ নেই, তখন কিন্তু আমাদের বলতে হবে যে এই রকম ক্ষেত্রে আমাদের পুরো প্রস্তাবটা রিভোক হয়ে যাবে। সো আমরা এখানের মধ্যে এতটুকু বুঝলাম যে এই ডিসকাশনের মধ্যে আমরা অফার অ্যাকসেপ্টেন্সের ক্লিয়ারিটিটা পেলাম যে প্রস্তাব দেওয়া প্লাস গ্রহণ করা দুটোই চুক্তির জন্য খুব প্রয়োজনীয়। আর দিস ইজ দ্য ফার্স্ট এসেনশিয়াল এলিমেন্ট অফ কন্ট্রাক্ট। তো আমরা পরবর্তী লেকচার্সগুলিতে আরও অন্য এসেনশিয়াল এলিমেন্টস যেগুলি আছে এগুলি নিয়ে ডিসকাস করলে বুঝতে পারবো যে কন্ট্রাক্ট বা চুক্তি কীভাবে লিগালি বা লফুলি গঠন হবে। থ্যাংক ইউ। I am A.K. Sharma and I teach sociology at IIT Kanpur. I am going to address the question, what is the relevance of statistics in sociology?
in India there is some confusion about role of statistics in sociology, and most of the students of sociology suffer from what I call phobia of statistics. But actually if you look at history of sociology or the kind of works that are being done in sociology or which are published in prestigious academic journals, you find that there is lot of use of statistical methods, and not simple methods, very advanced methods. All of you know, as students of sociology, you know that one of the founding fathers of sociology, Comte, or another founding father, Emile Durkheim, they said that sociology is one subject which differs from other subjects in the questions that they try to answer, but they use the same method, the method of science. And that in sociology, those who believe in this kind of approach, they are called positivists. Emile Durkheim called them positivists. They believe that social issues must be studied by using observations, experiments, and other modes of collection of data. Now, statistics can help sociologists in three ways. Because if sociology is about social facts or patterns, not individuals, patterns of thinking, patterns of feeling, patterns of acting, behaving, and they can be measured, they can be quantified, and that explanation of one social fact can be given only in terms of other facts. We need statistics, because statistics can measure these facts, statistics can describe these facts. So, one branch of statistics, we can call it descriptive statistics, can help us in summarizing data, in measuring facts, like you are all familiar with simple statistical things like mean, mode, median, or methods of dispersion, standard deviation, range, variance. These are descriptive measures. They can also be used to measure skewness or symmetry or asymmetry in the data. Other types of statistical methods, which are called inferential statistics, are used to test hypotheses. We know that any science, including sociology, if we follow that positivistic tradition, is about testing hypotheses using scientific methods. And for testing hypotheses, like for comparative purposes, comparing means of two samples, or comparing variances of two samples, or comparing correlation coefficients or regression coefficients, we need inferential statistics. And if you are familiar with some of them, t-test, z-test, chi-square test, f-test, these are the tests which come under inferential statistics. We use statistics for drawing inferences about two or more samples. And thirdly, statistics can also be used for posing new questions. I remember that a few months ago, I read an article in Population and Development Review in which the authors Cole and Gramajo, they tried to explain homicide rates and variations in homicide rates across countries in the entire world. And they found, based on statistical analysis, logistic regression and all, they found that one factor which explains variations in homicide rates in the world is female education. Not culture, not governance so much, not even male education, but female education. Now, if facts are showing this, so you have a new sociological question: why is it that rise in female education leads to higher homicide rates? And Cole and Gramajo then gave certain hypotheses. You may not agree with those hypotheses. You may conduct this study on your own or test these hypotheses given by Cole and Gramajo using statistical methods. But the point I am making
that in addition to describing data, drawing inferences, statistical methods can also be used for raising new questions in sociology. And of course, you are all familiar that whenever the issue of prediction comes, predicting population of India, predicting urbanization, predicting per capita income of India 20 years from now, 50 years from now, there also statistical methods are of great help. And finally, statistical methods have been used in monitoring and evaluation of development policies run by various governments and NGOs. Thank you very much.